কোনো জায়গায় বৃষ্টি হলেই যে হাঁটু সমান জল একটা শহরাঞ্চলে থেকেও যে জলের জন্য আমাদেরকে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে এবং তার কারণে মশা, তার কারণে ডেঙ্গু যে প্রতিনিয়ত বাড়ছে, এটা কেন এবং কবে মিটবে? এই প্রশ্নের আপনি কি উত্তর দেবেন? এই বছরের নির্বাচনে আপনার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটি হতে চলেছে বলে আপনি মনে করছেন? কারণ লড়াইটা বাঙালির অস্তিত্বের, বাংলার অস্তিত্বের লড়াই। বিগত 5 বছরে যাদবপুরে সেরকম কোনো ভালো কাজ হয়নি। বিকাশবাবু যখন মহানাগরী ছিল 5 বছরে একটাও জলাধার তৈরি করেনি। আমার সে সময় দিনতে সম্পূর্ণ নদা বিভিন্ন পর্যায়ে সম্পূর্ণের পথ। এই বছর দেখা যায় যে এসআইআর হওয়ার ফলে প্রায় 91 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে এবং তার মধ্যে যাদবপুর এবং টালিগঞ্জ বিধানসভা মিলিয়ে মোটামুটি যেটা আন্দাজ করা যাচ্ছে প্রায় 33,000 মানুষ ভোটার লিস্টে থেকে তাদের নাম বাদ গেছে। বামেরা এখন আর যাদবপুরে কোনো গুরুত্ব নেই। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি যাদবপুর বিধানসভা কেন্দ্রে। যাদবপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য একটা নির্বাচনী লড়াইয়ের মেজাজ তৈরি হয়েছে। যাদবপুর বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। 2021 সালের নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত মজুমদার। এবছরও তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। আজ আমরা তার কাছে চলে এসেছি এই বছরের আসন্ন বিধানসভা নির্বাচনে তার রাজনৈতিক রণকৌশল জানার জন্য। নমস্কার, আমি সায়ন। টিম মিডিয়াভার্সের ইন্টারভিউ সেশনে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে দেবব্রত মজুমদারের কাছে যাব এবং তার কাছে জানবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তার কি রাজনৈতিক রণকৌশল থাকছে এবং এই নির্বাচন সম্পর্কে তিনি কি বলছেন। চলুন। নমস্কার, টিম মিডিয়াভার্সের ইন্টারভিউসে আপনাদের সকলকে স্বাগত। আজকে ইন্টারভিউ সেশনে আমাদের সাথে রয়েছেন আজকের বিশেষ অতিথি যাদবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবব্রত মজুমদার। এলাকার মানুষ তাকে কিন্তু মলয় দা হিসেবেই চেনে। তো আজকে মলয়বাবুর সাথে আমরা বিশেষ সাক্ষাৎকারে রয়েছি। তো মলয়বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য। তো প্রথমেই জিজ্ঞেস করবো যে এই তীব্র গরম পড়েছে চারিদিকে, তার মধ্যে ভোটের প্রচার, এত কাজ, তো কেমন আছেন, কিভাবে সামলাচ্ছেন সবকিছু? অভ্যাস আছি, আমরা তো গ্রীষ্ম বর্ষা মানুষের পাশে থাকি, কারণ গরমেও থাকি শীতেও থাকি, খুব একটা অসুবিধা হয়। আপনি বিগত 5 বছর ধরে যাদবপুর বিধানসভার বিধায়ক ছিলেন এবং এখন এই বিধানসভার নির্বাচনে আপনি তৃণমূল কংগ্রেস প্রার্থী। তো এই বছরের নির্বাচনে আপনার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটি হতে চলেছে বলে আপনি মনে করছেন? সব নির্বাচনই তো চ্যালেঞ্জ, মানুষের কাছে যাওয়া, আমাদের বক্তব্য তুলে ধরা, উন্নয়নের যে কাজ আমরা করেছি তাকে তুলে ধরা, যাদবপুরে কি উন্নয়ন হয়েছে সেটা তুলে ধরা, সেটাই মানুষের কাছে তুলে দিচ্ছে। আমি বিরোধীদের কাছে যখন জানতে চেয়েছিলাম, বিরোধীদের বক্তব্য হচ্ছে যে বিগত 5 বছরে যাদবপুরে সেরকম কোনো ভালো কাজ হয়নি। তো আমি আপনার কাছ থেকে একবার জেনে নিতে চাইবো যে বিগত 5 বছরে যাদবপুরে উন্নয়নমূলক কি কি কাজকর্ম হয়েছে, সেটা যদি আপনি স্বাভাবিকভাবে বিরোধীরা তো কখনোই বলবে না ভালো কাজ হয়েছে। 3টে জলাধারের কাজ সম্পূর্ণ, মানে এই অঞ্চলে, যাদবপুর অঞ্চলে সবচেয়ে মানুষের বেশি চাহিদা ছিল পানীয় জল। 9টা জলাধারের কাজ শেষের বিভিন্ন পর্যায়ে আছে। নির্বাচনের জন্য কিছু কাজ প্রক্রিয়া আছে, নির্বাচন শেষ হলেই এই জলাধারগুলোর আমরা উদ্বোধন করতে পারবো, যাদবপুরে আর পানীয় জলের সমস্যা থাকবে। বিকাশবাবু যখন মহানাগরী ছিল 5 বছরে একটাও জলাধার তৈরি করেনি। আমার সে সময় দিনতে সম্পূর্ণ নদা বিভিন্ন পর্যায়ে সম্পূর্ণের পথে। আমাদের ড্রেনেজ পাম্পিং স্টেশন কালিকাপুরে তৈরি, বড় ড্রেনেজ পাম্পিং স্টেশন, কারণ যাদবপুরের জল যেখান থেকে যায়। আর একটা বড় ড্রেনেজ পাম্পিং স্টেশন 104 আর 105-এর মাঝখানে ব্যাংক প্লটে কাজ চলছে, তৈরি হওয়ার জন্য। উপরগুলোর সমস্তটাই সংস্কার হচ্ছে, পার্কগুলোকে স্থির করা হয়েছে, কম্প্যাক্টার বসেছে। খোলা ভ্যাট যাদবপুর থেকে দুদাও হয়ে গেছে, প্রায় সমস্ত খোলা ভ্যাট শেষ হয়ে গেছে, কম্প্যাক্টার। যারা উন্নয়ন দেখতে পায় না তাদেরকে বলবো বাপু চশমার পাওয়ারটা একটু বদলে দিই। যাদবপুর বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে 2011 সালের আগে এই বিধানসভা কেন্দ্র মূলত বামেদের দুর্গ ছিল বলেই জানা যায়। 2011 সালের পরে একটা পরিবর্তন আসে এবং পরিবর্তনের পরে যাদবপুর বিধানসভা কেন্দ্রে একটা অন্যরকম সমীকরণ তৈরি হয়।
2011-তে বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় আসে। আবার 2016 সালে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাম আবার ক্ষমতায় ফিরে আসে। তারপরে 2021 সাল বামদেরকে ক্ষমতায় থেকে হারিয়ে, বামদেরকে নির্বাচনে হারিয়ে তৃণমূল কংগ্রেস ফিরে আসে, সেবার বিধায়ক হন আপনি। তো এইবারে কি সমীকরণটা একই রকম থাকবে, মানে এই যে তৃণমূল সিপিএম তৃণমূল, নাকি এবার আপনি সমীকরণটা পাল্টে দেবেন বলে বিশ্বাস আসলে রাখেন? বামেরা এখন আর যাদবপুরের কোনো গুরুত্ব নেই, কারণ গত লোকসভা নির্বাচনে যাদবপুর বিধানসভা ক্ষেত্রে বামেরা তৃতীয় স্থানে চলে গেছে। সুতরাং বামেরা আস্তে আস্তে যাদবপুরে ইজি বামে বোনা আছে। আমরা আমাদের চ্যালেঞ্জ হলো 2021-এ যে ব্যবধানে আমরা জিতেছিলাম প্রায় 39,000 ভোট, সেই ব্যবধানটাকে বাড়িয়ে দেওয়ার কাছে। গত বছর বিধানসভাতে আপনি যেটা বললেন প্রায় 38,800-র বেশি, অর্থাৎ 39,000 ভোটে প্রায় জিতেছিলেন। তো সে বছর আপনি সুজন চক্রবর্তীকে হারান, উনি দ্বিতীয় স্থানে থাকে 2021-এর নির্বাচনে। কিন্তু এবছর দেখা যায় যে এসআইআর হওয়ার ফলে প্রায় 91 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে, এবং তার মধ্যে যাদবপুর এবং টালিগঞ্জ বিধানসভা মিলিয়ে মোটামুটি যেটা আন্দাজ করা যাচ্ছে প্রায় 33,000 মানুষ ভোটার লিস্টে থেকে তাদের নাম বাদ গেছে। তো এই যে এত সংখ্যক মানুষের নাম বাদ গেল, এর ফলে কি আপনার ভোটের ব্যবধানে কোনো প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? যাদবপুরে ভোট পরেই 60, 63, 64। যারা মৃত ভোটার, যারা শিফটেড ভোটার, এরা কোনোভাবেই যাদবপুরে ভোট দিত না। তো গতবারও এই পার্সেন্টেজ ভোট পাওয়ার পরেই আমরা 38 চলে যাই। এবার এই ভোটটা না থাকলেও আমাদের ভোটের কোনো অসুবিধা হবে না। দেখা যাবে ভোটের পার্সেন্টেজ হয়তো এবার 90% হয়ে যাবে, 85%। কারণ যারা এই ভোটটা বাদ গেছে তারা গতবারও ভোট দেয়নি, তাই 63, 64 ছিল। এবার সেটা 90% হয়ে যায়নি, কারণ এই ভোটটায় ভোটারদের নাম আর থাকছে না। ভোটের এসআইআরে নাম বাদ যাওয়ায় যাদবপুরে সমীকরণে কোনো বদল হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তবে এই এসআইআর এর ফলে এবছর নির্বাচনেও কি কোনো আলাদা করে প্রভাব পড়তে পারে? অবশ্যই মানুষ ক্ষুব্ধ আছে। বাঙালি স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি আত্মবলিদান দিয়েছে। আমরা যারা পূর্ব বাংলার উদ্বাস্তু, আমরা সমস্ত কিছু ছেড়ে এপার বাংলায় এসেছি। আজকে আমাদেরকে আবার লাইনে দাঁড় করিয়ে প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতে। তো যারা লাইনে দাঁড়িয়েছে লক্ষ লক্ষ মানুষ, তারা এর প্রতিশোধ দেবে। দাদা, আমরা এই আপনার কাছে আসার আগে জনগণের কাছে কিছু প্রশ্ন করেছিলাম এবারে নির্বাচন নিয়ে। বৃষ্টি হলেই যে হাঁটু সমান জল, একটা শহরাঞ্চলে থেকেও যে জলের জন্য আমাদেরকে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে, এবং তার কারণে মশা, তার কারণে ডেঙ্গু যে প্রতিনিয়ত বাড়ছে, এটা কেন এবং কবে মিটবে? এই প্রশ্নের আপনি কি উত্তর দেবেন? কিছু বিষয় আছে প্রকৃতির উপর নির্ভর করে। আমাদের যে ক্যাপাসিটি আছে, ড্রেনেজ ক্যাপাসিটি, আগে বিকাশবাবু বলতো 6 মিলিমিটার বৃষ্টি বেশি হলে জল জমে। আজকে যদি 100 মিলিমিটার বৃষ্টি হয়, জল জমছে না 6-7 ঘন্টা। কিন্তু যদি কখনো 384 মিলিমিটার বৃষ্টি হয়, সেই সময় তো অ্যাকুমুলেটেড ওয়াটার হচ্ছে। তো সাধারণ বেশিরভাগ সময় জল জমে না, যাদের থেকে জল দেমে যায়। এই যে বললাম, ক্লাউড বাস্টের মতন পরিস্থিতি হলে তখন মানুষের অসুবিধা হয়। আমরা চেষ্টা করছি যে তার থেকেও যাতে তাড়াতাড়ি মানুষকে মুক্তি দেওয়া। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার ধন্যবাদ নির্বাচনের প্রচারের জন্য। আমরা শেষ প্রশ্ন করবো যে আপনি আপনার বিধানসভা কেন্দ্রে যে মানুষেরা আছে, বা আপনার যাদবপুর কেন্দ্রে যে মানুষরা আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? আমি এত বড় মানুষটি, তাদের উদ্দেশ্যে বার্তা দেয়। আমার কথা হলো, এই 5 বছর আমাকে রাস্তাঘাটে পেয়ে থাকেন, আপনার পেরিয়ে সময় যদি পেয়ে থাকেন, যদি মামাটির মানুষের সরকারের কাজ আপনার জীবনকে স্পর্শ করে, তাহলে আমি বলবো আমারও পেশি রক্ষণ করি, মামাটি মানুষের সমর্থন করি। কারণ লড়াইটা বাঙালির অস্তিত্বের, বাংলার অস্তিত্বের লড়াই। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনারা দেখলেন আমাদের সাথে আজকে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত মজুমদার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং পরবর্তী এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন। মানুষের বার্তা, মানুষের কাজ, সেটা আপনারা প্রকাশ করুন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা।